আমার নাম আহসাফ। আমার বয়স ১৬ বছর। আমি বর্তমানে ১০ম শ্রেণীতে পড়াশোনা করছি। আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা কিনা আমি সত্যি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এরকম একটি ঘটনা আমার সঙ্গে ঘটবে। আমার সঙ্গে একটা পরী আছে এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, এই বয়সে আমি বিবাহিত এবং আমার স্ত্রী একজন পরী এবং আমি যাকে বিয়ে করেছি তারা আহরিত বংশের এক জিনপরীর দলের অংশ। এই ঘটনার পুরোটা শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স স্টোরির নতুন আরও একটি এপিসোডে। আজকে আমাদের কাছে একটি ঘটনা এসেছে। ঘটনাটি আহসাব নামের একজন ১৬ বছর বয়সী ১০ম শ্রেণীতে পড়া এক ছাত্রের ঘটনা, যার সঙ্গে কিনা একটা জিনের দেখা হয়েছিল এবং আকস্মিকভাবে তারা এখন বিবাহিত। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্য ঘটনা। এই ঘটনাটি পুরোটা শুনতে হলে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আসহাবের জীবনের ঘটনায়। আমার সঙ্গে যেদিন ঘটনাটি ঘটে সেই দিনটা ছিল মঙ্গলবার। স্কুল থেকে এসে সাধারণত আমি বিকেলবেলা আমাদের স্কুল মাঠে খেলতে যেতাম এবং সেখান থেকে ফিরে এই সন্ধ্যার পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এরকম করেই দিন পার করছিলাম। আমি এবার ১০ম শ্রেণীতে উঠেছি। নিউটনে ওঠার পর পড়াশোনার চাপ একটু বেড়েছে, যার কারণে সন্ধ্যার দিকে পড়তে বসতে হতো। কিন্তু একটা আনন্দের বিষয় আছে, সেটা হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে যেত এবং বাড়িতে অন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে কারেন্ট চলে গেলে বাইরে আশেপাশের দোকান কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া হতো। এটাই ছিল হচ্ছে আনন্দের কেন্দ্রবিন্দু। নিউটনে ওঠার কারণে পড়াশোনার চাপ একটু বেড়েছে। সারাদিন স্কুল, কোচিং এই সমস্ত জিনিস করে বাড়িতে ফিরে পড়তে আর মন চাইতো না, মনে চাইতো একটু আড্ডা দেই। বিকেলবেলা ক্রিকেট খেলতাম আমাদের স্কুল মাঠে। স্কুল মাঠ থেকে ফিরে সন্ধ্যা থেকে বাড়িতে আসতাম, কিন্তু নিয়ম করে প্রত্যেকদিনই সন্ধ্যার পরপর কারেন্ট যেত এবং আমি বাড়ি থেকে বের হওয়ার একটা ছুতো পেতাম। ঠিক ওরকমই ওইদিনকে আমি স্কুল থেকে ফিরে বিকেলবেলা ক্রিকেট খেলে সন্ধ্যার দিকে এসে পড়তে বসলাম। পড়া শেষে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট যায়। তখন ৭টা-৮টা হবে। তারপর হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশের যে মসজিদটা আছে তার পাশে একটা ছোট্ট দোকান আছে, ওর পাশে বসেই আমরা সকল বন্ধুরা আড্ডা দেই বাড়ির সাথেই। যেতে যেতেই এশার আজান দিয়ে দিল এবং তখন এশার নামাজ পড়ে তখন বন্ধুদের সঙ্গে সেখানে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম। আমার নিয়মিত কাজ ছিল এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। বাড়ির পাশের দোকান হওয়ায় আব্বা মা তেমন কিছু বলতো না, কারণ বাড়ির কাছেই আছি এবং এখানে বসেই আমি নামাজ পড়ে এখানে বসে আড্ডা গল্প এগুলো করতাম। ততক্ষণে কারেন্ট আসেনি। যাই হোক, বেশ খানিকক্ষণ পর কারেন্ট আসার একটা সুসংবাদ পেলাম আর কি। কারেন্ট আসা মাত্র যদি বাড়িতে না যায় তাহলে আব্বা একটু বকবেন, সেই চিন্তা করে ভাবলাম যে বাড়ির দিকেই চলে যাই। রাত তখন 10টা হবে। আমি আবার টুকটাক স্মোকিং করতাম এবং হাতে তখন সিগারেট ছিল। সেটা খেতে খেতেই বাড়ির সামনের রাস্তায় এসে সেটা ফেলে দিয়ে বাড়িতে ঢুকলাম। তারপর ঘরে গিয়ে দেখলাম সকলে খাবার জন্য ডাকছে। স্বাভাবিক একটা দিনের মতোই সেদিনটা হয়তো কাটলে পারত, তবে সেরকমটা হয়নি। আমি চলে গেলাম খাবার দাবার খেয়ে নিজের ঘরে শোবার জন্য। তবে ওই যে একটা প্যারার বিষয় হচ্ছে যে কারেন্ট থাকে না রাত্রেবেলা। কারেন্ট না থাকার কারণে সেদিনকে আমি বেশ গরমেই পড়েছিলাম, আর সময়টা ছিল হচ্ছে গরমকাল। এই গরমকালে এখানে শুয়ে আসলে ঘুম আসার কথা না। আমি সেই জন্য ওই সময় উঠে গেলাম। রাত তখন 12টা-12:30 হবে। আব্বা মা তখন ঘুমাই গেছে এবং আমি আমার রুম থেকে বের হয়ে আসলাম। সাধারণত আমার রুমের ভিতরে কেউ যায় না, অথবা আমি রাত্রেবেলা বের হলাম নাকি ঘরের ভিতরে আছি সেটা কেউ দেখতেও যায় না। এই জন্য চিন্তা করলাম যে এখানে না ঘুমিয়ে আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল। ফাঁকা জায়গা বলতে গাছপালা দিয়ে ভরা, চারিদিকে মনে হয় একটা বাগানের মতো। সারি সারি মেহগনি গাছ দিয়ে ভিটাটা ভরা এবং তার সামনে বিশাল মাঠ। ওইখানে একটা মাচা পেতেছি আমি, যেখানে দিনের বেলা বসে থাকি। আবার মাঝে মধ্যে সন্ধ্যার দিকে যখন কারেন্ট চলে যায়, গরম লাগে, তখন সেখানে গিয়ে বসে থাকি এবং সেখানে হু হু করে বাতাস আসে, যে বাতাস আমার শরীরকে একদম ঠান্ডা করে দেয়। সেই জন্যই আমি চিন্তা করলাম যে ওইখানে গিয়ে খানিকক্ষণ বসে থাকি, না হলে আসলে এখানে ঘুম আসবে না, আর কারেন্ট কখন আসবে তারও কোনো দিক ঠিক নেই। আমি সেখানে গিয়ে বসে মোবাইল টিপতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ সেখানে বসেছিলাম এবং খুব সুন্দর বাতাস আসছিল। যখন ফাঁকা মাঠের পাশে কোনো মাচা পাতা থাকবে এবং সেখানে কি বসবেন, তখন কিন্তু পরাণ এমনিতেই জুড়িয়ে যাবে। আমি বেশ খানিকক্ষণ মোবাইল টিপে মোবাইলটা পাশে রেখে আসমানের দিকে তাকিয়ে তারা গুনছিলাম। ওইখান থেকে আবার ওই সোজা তাকালে আসমান দেখা যায়, আর দূরে সেই ধানের ইসে দোল খাচ্ছিল।
আমি সেদিকেই তাকিয়েছিলাম, কিন্তু আচমকা আমার চোখকে অবাক করে দিয়ে একটা আলোকিত বস্তু আমার দিকে ধেয়ে আসলো। তারপর ঠিক আমার কান ঘেঁষে সাই করে বেরিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। অবাক বিষয় তো, কি জিনিসটা এটা কান ঘেঁষে সাই করে বেরিয়ে গেল? জিনিসটা শরীর বেশ গরম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি আবার দূরে খেয়াল করলাম যে আসমানের উপর থেকে কিছু একটা ধান ক্ষেতের মধ্যে পড়েছে, এবং আমি যেখানে বসে আছি তার থেকে 10-12 হাত সামনেই যে ধান ক্ষেতটা আছে, সেই ধান ক্ষেতের মাঝখানে একদম পড়েছে। ওইটার পাশেই আবার আরেকটা ভিটা। তো আমি যখন সেটা দেখে অবাক হয়ে গেলাম, আমি চিন্তা করলাম যে এগিয়ে যাব। তখন আমার মোবাইলে থাকা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি ধান ক্ষেতের আইল ধরে সামনের দিকে এগোতে লাগলাম। তখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে এবং আশেপাশে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এক নাচরবান্দা এখানে এসে বসে আছি, এবং এটা কি দেখলাম? আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর একটু একটু করে আমি আগালাম। যেখানটায় পড়েছে সেই জায়গাটা তখনও চকচক করছিল, এবং বেশ খানিকক্ষণ আমি সেখানে ভালো মতো দেখার পর দেখলাম যে কিছু তো একটা এখানে পড়েছে, কারণ যে জায়গাটায় পড়েছে সেই জায়গাটায় ধান একদম বেঁকে গিয়েছে এবং মনে হচ্ছে যে উপর থেকে কিছু একটা পড়েছে। আমি খেয়াল করলাম যে কোনো কিছু একটা নড়াচড়া করছে, ওই ভিটার উপরে ওঠার চেষ্টা করছে। আমি তখন ওইদিকে লাইট মারতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম সাদা ধবধবে রঙের একটা সাপ। সাপটার উচ্চতা প্রায় 6 ফুটের বেশি হবে, এবং সেই সাপটা সোজা জঙ্গলের উপরে যাচ্ছে, এবং সম্ভবত সে আহত হয়েছে। একটু উপরে যেতেই সঙ্গে সঙ্গে সেই সাপটা সেখানে একদম অচেতন হয়ে পড়ল, এবং দেখে বোঝা যাচ্ছে যে সে বেশ খানিকটা আহত হয়েছে। সাপের মাথায় মুকুট জাতীয় কোনো কিছু একটা রাখা, এবং সাপটা এত সুন্দর যে তাকে দেখে ভয় পাওয়ার থেকেই তার প্রতি মায়া বেশি হচ্ছিল। আমি মনে মনে ভাবলাম যে সাপটা কোত্থেকে আসলো, এবং সাপের ডিজাইন এবং তার পিঠে পাখার মতো কোনো কিছু একটা আছে। এরকম অদ্ভুত রকমের সাপ আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। আমি সেখানে সাপটার কাছে এগিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমি ওই ভিটার মাঝখান থেকে একটা শব্দ পেলাম, যেন কেউ খুব দ্রুত গতিতে আমার দিকে তেড়ে আসছে। লাইটটা মারতেই খেয়াল করলাম যে একটা কালো রঙের বিশাল প্রায় 7 ফুট লম্বা একটি সাপ আমার দিকে এগিয়ে আসছে, এবং সেই সাপটি আমার কাছে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। আমি তখন সরে গেলাম, এবং পাশে থাকা বিরাট বড় একটা বাঁশের কঞ্চি ছিল, সেই কঞ্চিটা আমি নিলাম। কঞ্চির গায়ে বেশ বড় বড় আহালে ছিল, মানে ওটা ছাটা ছিল না, বড় কঞ্চি। তো সেই কঞ্চিটা নিয়ে আমি যখন সেই কালো সাপটার উপর আঘাত করলাম, আমাকে অবাক করে দিয়ে কালো সাপটা ঠিক ওই কঞ্চির মাথা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমার কোনো কিছু মাথায় ঢুকছিল না, এগুলো কি ঘটছে আমার সঙ্গে? এত বড় কি সাপ হতে পারে? আর কালো রঙের সাপ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তার পুরো শরীর কালো এবং বেশ কুৎসিত দেখতে, বেশ বিভৎস বটে। আমি সেই সাপটাকে আশেপাশে আর দেখতে পেলাম না। আমি সাদা সাপটার দিকে এগিয়ে আসলাম, তখন আমি দেখি সে সেখানে অচেতন হয়ে পড়ে আছে। আমি তখন আবার সেই কালো সাপটাকে দেখলাম আমার দিকে তেড়ে আসছে, এবং এমনভাবে আমাকে আঘাত করতে যাচ্ছে যেন আমাকে একদম মেরে ফেলবে। এরকম করে সে আমাকে আঘাত করার চেষ্টা করছে বারবার এবং বারংবার, এবং আমি বারবার তাকে কঞ্চি দিয়ে ওইখান থেকে সরিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি সাপটার সঙ্গে বেশ খানিকক্ষণ কঞ্চি দিয়ে বাড়াবাড়ি করে তাকে এক প্রকার সেখান থেকে তাড়িয়ে দিলাম। বেশ খানিকক্ষণ সেখানে আর তাকে দেখতে পেলাম না। এরপর আমি খেয়াল করলাম যে আমি যে সাদা সাপটাকে এখানে রেখে গিয়েছিলাম, সেই সাপটা সেখানে আর নেই, বরঞ্চ সেই সাপের বদলে সেখানে একটা প্রায় 6 ফুট লম্বা এবং খুব সুন্দরী দেখতে একটি মেয়ে পড়ে আছে। মেয়েটা বেশ সুদর্শন দেখতে, তার হাত এবং তার শরীরের রঙের কালার দেখেই বোঝা যাচ্ছিল। মেয়েটার মুখে এক ধরনের কাপড় পরা, এবং তার মুখে মশারির মতো এক ধরনের জাল টানা। তার চোখগুলো অনেক সুন্দর লাগছিল। তার চেহারা যে খুব সুন্দর, তার চেহারা দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল। এবং তখন আমি আশেপাশে দেখতে পেলাম যে সেই সাপটি আর আছে কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে আমি দেখতে পেলাম না। তখন চিন্তা করলাম যে এরা কারা, এবং সেই সাপটি কে, এবং কেনই বা আমার পিছু নিয়েছে। সর্বপ্রথম তো সেই সাপটি আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কারণ ওরকমই কিছু একটা আমার শরীরের পাশ দিয়ে ঘেঁষে বয়ে যাচ্ছিল। আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর এই মেয়েটিকে, মেয়েটি এখানে অচেতন অবস্থায় এরকম পড়ে আছে কিসের জন্য? সর্বোচ্চ কথা হচ্ছে গিয়ে এরা কারা এবং এরকম রূপ পরিবর্তন করতে পারে, আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। সত্যি আমি কোনো কিছু বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে এখান থেকে যেভাবেই হোক দ্রুত ঘরে ফিরে যেতে হবে। আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম, বুক ধরফর করছিল। আমি নিজেও খুব সাহসী একটা ছেলে, আমার বয়স কম হলেও বেশ সাহসিকতা দেখাতে পারি। তখন আমি চিন্তা করলাম এখান থেকে খুব শীঘ্রই আমাকে ঘরের ভিতরে যেতে হবে, তা না হলে নিশ্চয়ই কোনো একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমি জানতাম যে ছোটবেলায় আমাকে জিনে আছর করেছিল। যখন আমার বয়স 8-9 বছর ছিল, তখন আমাকে একটা জিনে আছর করেছিল, এবং সেটাকে অনেক কষ্ট করে আমার এক দাদা ছিল, তিনি সেটাকে আমার শরীর থেকে তাড়ান অথবা আমাকে মুক্ত করেন আর কি।
তো সেই জিনটাও আমাকে আক্রমণ করতে পারে, কিন্তু সেটাকে তো দাদা অনেক বছর আগে বোতলবন্দি করেছিল। সেসব বিষয়ে আমি ভাবতে শুরু করলাম। তখন ভাবলাম যে এই মেয়েটিকে তাহলে সেই জিন যে ছোটবেলা আমাকে আক্রমণ করেছিল, কিন্তু সে যদি এরকমই হতো তাহলে নিশ্চয়ই তার শরীরের আকার আকৃতি এরকম হতো না। আমি তখন চিন্তা করলাম যে আমি তাকে এখান থেকে নিয়ে যাই এবং ঘর পর্যন্ত নিয়ে যাই। আমি তখন সেই মেয়েটিকে কোলে তুলে নিলাম। মেয়েটি আমার থেকে লম্বায় বেশ খানিকটা বড় ছিল, শুধুমাত্র তাই কি তার ওজনও বেশ ভালো ছিল। আমি যখন তাকে কোলে তুলে নিলাম তখন আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম, কারণ মেয়েটির শরীর ছিল অত্যাধিক রকমের নরম এবং ভুল জায়গায় হাত পড়ে গিয়েছিল, যার কারণে আমার খুব লজ্জা লাগছিল। কিন্তু তাকে এখান থেকে আমাকে তুলে নিয়ে যেতে হবে। তাকে ওরকমভাবে না ধরলে আমি তাকে হয়তো তুলতে পারবো না। তারপর আমি তাকে তুলে ঘর পর্যন্ত নিয়ে আসলাম। আমি দেখলাম যে আব্বা যে ঘরে ঘুমাই সেই ঘরের বাতি জ্বলছে কিনা, অথবা তিনি টের পাচ্ছেন কিনা। যদিও আমার ঘরে নিয়ে গেলে কেউ দেখতে পাবে না, কারণ হচ্ছে আমার ঘরে তেমন কেউ আসে না। আমি খুব গোপনতার সহিত তাকে নিয়ে ঘরের ভিতরে আসলাম এবং এসেই ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। ততক্ষণেও কারেন্ট আসেনি, চারিদিকে অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে আমি এরকম একটা জিনিস করলাম। আমি বাইরের দিকে তাকালাম এবং সমস্ত জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি ঘটছে, এবং যারা এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটাচ্ছে তারা স্বাভাবিক কেউ না, তারা নিশ্চয়ই অন্য কোনো জগতের কেউ। তাহলে আমার সঙ্গে এরকম ঘটছে কিসের জন্য? ঠিক সেই মুহূর্তে আমি আমার কোমরে হাত দিলাম এবং দেখতে পেলাম আমার কোমরে যে তাবিজটি ছিল সেই তাবিজটি আমার কোমরে নেই, এবং তাবিজটি নিশ্চয়ই কোথাও একটা খুলে পড়ে গিয়েছে। আমার আম্মা সবসময় আমাকে বলে এই তাবিজটা পড়তে, কিন্তু সেই তাবিজটা আমি কবে হারিয়েছি বা কি করেছি তাও আমি বলতে পারবো না। ছোটবেলা থেকে দেখে আসছি আমার কোমরে এই তাবিজটা বাঁধা থাকে এবং আম্মা কখনো খুলতে দেয় না, কিন্তু কবে পড়ে গিয়েছে তা তো জানি না। তাবিজটা অনেক মাস হয়ে গেল আমি আমার কোমরে দেখছি না। তখন সেই মুহূর্তে আমি সেই মেয়েটির কাছে গেলাম, যাকে কিনা আমি আমার সেই খাটের উপর শুয়েছিলাম। আমি তাকে খাটের উপর শুয়ে তার হাতটা ধরে দেখছিলাম যে সে বেঁচে আছে কিনা, অথবা তার সঙ্গে কি ঘটলো। আমি দেখতে পেলাম যে তার হার্টবিট ঠিকঠাক মতো চলছিল এবং পালসও ঠিকঠাক ছিল। মেয়েটির হাত এত নরম ছিল যে আমি ধরে ছেড়ে দিলাম। একদম নরম তুলোর মতো যেরকম হয় না, একদম স্পঞ্জ কেক ধরলে যেরকম ফালায়, তারপরে জেলি ধরলে যেরকম হয়, ঠিক সেরকম জেলির মতো নরম ছিল তার হাত। আমি ভয়ে যেন তার কাছে যেতে পারছিলাম না। সত্যি আমার খুব ভয় লাগছিল। আর সব থেকে বড় কথা, মেয়েটি ছিল অনেক সুন্দরী। সেটা আমি কিভাবে বুঝলাম? মেয়েটির মুখে যে নাকাব জাতীয় জিনিসটা ছিল মশারির মতো, সে জিনিসটা আমি সরালাম। সরানোর সঙ্গে সঙ্গেই মেয়েটির চেহারা দেখে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর চেহারা কারো হতে পারে? এবং তার চোখের গঠন, তার মুখের গঠন, তার শারীরিক গঠন, তার সমস্ত কিছু যেন এক অন্যরকম মায়াময় জিনিস ছিল। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। প্রায় আধা ঘন্টার মতো এদিকে ওদিকে ঘুরে ফিরে, শুধুমাত্র ঘুরে ফিরে তার দিকেই তাকাচ্ছিলাম। আমি কি করব কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, কারণ তাকে দেখে আমার এত বেশি ভালো লেগে যায়। আর আমার হচ্ছে গিয়ে তখন বয়স সন্ধিকাল, এবং এই বয়সে যদি এরকম একটা মেয়েকে দেখি, নির্ঘাত তাকে দেখে অবশ্যই ভালো লাগবে। এবং সে এত পরিমাণ সুন্দরী ছিল, তার পরনে এরকম একটা সুন্দর জামা পরা ছিল, সে জামা চকচক করছিল, এবং সেই জামাটার রং ছিল আকাশি কালারের এবং খুব সুন্দর জামা। বোরকা হিজাব নাকি কি সেটা বলতে পারবো না, তবে খুব সুন্দর একটা জামা। আমি এই মেয়েটার দিকে অনেকক্ষণ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইলাম। তারপরে দেখলাম সে তার জ্ঞান ফিরছিল না। তখন মনে মনে ভাবলাম যে তার জ্ঞান ফেরানো উচিত। আমি একটা বোতল থেকে পানি বের করলাম এবং সেটা গ্লাসে ঢেলে তার চোখে মুখে যখন ছিটালাম, বেশ খানিক্ষণ পর সে চোখ পিটপিট করতে শুরু করলো। তারপর যখন চোখ খুললো, এবার আমি দেখে আরো পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ তার চোখগুলো ছিল একদম নীল বর্ণের, এবং এত সুন্দর চোখ আমি কোনো মেয়ের আজ পর্যন্ত দেখিনি। তার যেরকম চেহারা, যেরকম রূপ, সেরকম যৌবন, এবং সেই সঙ্গে তার চোখের চাহনি এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। মেয়েটি উঠে আমার দিকে তাকালো, তাকানোর পর সে বসে পড়লো উঠে, তারপর এদিকে ওদিকে তাকাচ্ছিল। আমি তখন পেছনে সরে গেলাম এবং তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? এবং আপনি ওইরকমভাবে ওই ধান খেতে কি করছিলেন? আর সব থেকে বড় কথা, আপনি হঠাৎ করে সাপ থেকে মানুষ হয়ে গেলেন কিভাবে? আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না, আমার সত্যি খুব ভয় লাগছে, আপনি আমাকে বলুন যে আপনি কে। মেয়েটি তখন এদিক ওদিকে তাকিয়ে, তারপর ওই সময়টা কারেন্ট চলে আসলো। কারেন্ট আসার পর আমার রুমের ফ্যান বন্ধ ছিল, আমি যাওয়ার সময় ফ্যান বন্ধ করে রেখে গিয়েছিলাম। তো ঠিক সেই মুহূর্তে ফ্যানটা বন্ধ করা অবস্থায় ছিল। তো আমি ফ্যান অন করার জন্য যখন সামনে যাব, ঠিক সেই মুহূর্তে দেখলাম ফ্যানটা অটোমেটিক্যালি চালু হয়ে গেল। আমি পেছন দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। মেয়েটি আমাকে বলল, তুমি ভয় পেও না, তুমি এখানে বসো। আমি তখন মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেলাম, তার কণ্ঠস্বর এত সুন্দর। আমি তখন সেখানে চুপচাপ বসলাম, কারণ সে যা বলবে এখন আমাকে তাই শুনতে হবে। কারণ হচ্ছে সে হচ্ছে গিয়ে নিশ্চয় অন্য কোনো জগতের কেউ, এবং তার দিকে তাকে ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না।
সে নিশ্চয়ই অনেক শক্তিশালী। আমি তখন সেখানে তার কথা শুনে বসলাম। তারপর আমি বারবার জিজ্ঞেস করলাম যে আপনি কে, এবং আপনি এখানে এরকম সাপ থেকে মানুষ হয়ে গেলেন কিভাবে? তখন মেয়েটি বলল, তুমি আমাকে ওইখান থেকে নিয়ে এসেছো? আমি বললাম যে হ্যাঁ, ওইখানে ওই কালো সাপটি আপনাকে সম্ভবত আক্রমণ করার চেষ্টা করছিল, এই জন্য আমি ওইখান থেকে নিয়ে এসেছি। ওই সাপটির সঙ্গে আপনার কি হয়েছিল, আর আপনি কে, আমাকে সত্যি করে বলুন। মেয়েটি তখন একটু চুপ হয়ে গেল। তারপর সে আমাকে বলল, আমি একটা জিন, আমি আহরিত বংশের এক জিন মেয়ে, এবং সেই বংশে আমি বসবাস করি, এবং সেখান থেকেই এসেছি। এটা শোনার পর তখন আমি ভয় পেয়ে গেলাম। একটু ভয় পেয়ে সেখান থেকে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আমাকে বলল, আমার নাম আইম, আমি আহরিত বংশের একজন জিন, এবং এখানে এসেছিলাম একটা কাজে, কিন্তু আচমকা একটা খারাপ রকমের ঘটনায় জড়িয়ে যায়, এবং সেটাও তোমার জন্য। কিন্তু তুমি এখন ঠিক আছো, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে এর আগে আমি কখনো মানুষের সঙ্গে মিশিনি, তুমি আমার প্রথম মানুষের সঙ্গে মেশা। কিন্তু কথা হচ্ছে গিয়ে, তুমি এত রাত্রেবেলা বাইরে গিয়ে বসেছিলে কিসের জন্য? আমি তখন খানিকটা ভয় পেলাম এবং গলা টানলাম। তারপর সে আমাকে বলল, আমি যে জিন সেটা তোমার বিশ্বাস হচ্ছে না? তাই বলেই সে হাতের ইশারা দিয়ে আমার পাশে থাকা আরেকটা চেয়ার সে শূন্য ভাসিয়ে ফেললো। আমি তখন বললাম যে না না, আমি বিশ্বাস করেছি আপনি যে জিন, কিন্তু আপনাকে দেখে না আমার খুব ভয় লাগছে। তখন আহরিম বলল কি যে, ভয় লাগার কি আছে, আমি তো তোমার কোনো ক্ষতি করছি না, বরং তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং আমি তোমার জীবন বাঁচিয়েছি। এ কথা বলার পর আমি অবাক হয়ে গেলাম। বললাম, জীবন বাঁচিয়েছেন মানে? আমি কিছু বুঝতে পারছি না। আর আপনি তো দেখে মনে হচ্ছে বড় মেয়ে, এবং আমার থেকে বড় হবেন। ও আমাকে তখন বলল, হ্যাঁ আমি তো তোমার থেকে বড়, আর জিনেদের বয়স অনেক বেশি হয়। আমার বয়স কত শুনলে তুমি অবাক হবা, আমার বয়স 110 বছর। এই কথা শোনার পর তখন আমার চোখ যেন একদম ছানা বড়া হয়ে গেল। আমি তখন বললাম যে আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার বয়স 110 বছর, এটা কিভাবে? তখন জিনটা বলল যে আমাদের বয়স অনেক বেশি হয় এবং আমরা অনেক বছর বাঁচি। তোমাদের বয়স হয়তো কত 60-70 বছর, 80 বছর, বা সর্বোচ্চ 100 বছর তোমরা বাঁচো, কিন্তু আমাদের যৌবন শুরু হয় 90-এর পরে গিয়ে, অনেকে 80-70 এই সময়ের পরে গিয়ে যৌবন শুরু হয়। সেই হিসাবে আমি একদম তরুণী একটা মেয়ে, এবং আমি একজন তরুণী জিন। আমার বয়স হয়তো আমি 400-500 বছর পর্যন্ত বাঁচবো, এবং আমাদের জীবনযাপন এরকমভাবেই চলে আসছে। বয়স দিয়ে কোনো লাভ নেই। কিন্তু তুমি এত রাত্রেবেলা এখানে কি করছিলে সেটা বলো। তখন আমি বললাম যে আসলে আমার খুব খারাপ লাগছিল, খুব গরম লাগছিল, ঘরের ভিতর ঘুমানোর মতো পরিস্থিতি নেই। আমি শুধু আজকে না, অনেকদিন আগে থেকে ওখানে বসে থাকি, এবং আমার গরম লাগলে আমি এখানে চলে যাই। রাত্রেবেলা কারেন্টের সমস্যা আছে তো আমাদের এখানে, এই জন্য এখানে চলে যাই। তখন আহরিম সেই জিনটি বলল যে তুমি ভুল করেছো, এতদিন গিয়েছো সেটা ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে একটা খারাপ এবং বদ জিন আছে, যে জিনটি তোমার ক্ষতি করতে চায়, এবং কেন ক্ষতি করতে চায় সেটা আমি জানি না, তবে ওই জিনটি আজকে তোমাকে আক্রমণ করেছিল। আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়েছি। এই কথা শুনে তখন আমি অবাক হয়ে গেলাম। বললাম, কি বলছেন আপনি? আমার সঙ্গে একটা জিন আছে এবং সে আমার ক্ষতি করতে চায়, কিন্তু কেন? তখন সেই পরী মেয়েটি বলল কি যে, হ্যাঁ তোমার সঙ্গে একটা জিন আছে, এবং সেই জিনটি তোমার ক্ষতি করতে চায়, এবং সেই জিনটি তোমার সঙ্গে এখানে আসে এবং এখানে এখন পর্যন্ত আসার চেষ্টা করে। কিন্তু সেই জিনটি তোমার কাছে কেন আসতে চায় এবং তোমাকে কেন ক্ষতি করতে চায়? ও তো খারাপ গোত্রের জিন, ওকে আমি দেখেই বুঝতে পেরেছি যে খারাপ গোত্রের জিন, এবং তোমার কাছে আসে। তখন আমি বললাম যে হ্যাঁ, কিছুদিন ধরে আমি রাত্রেবেলা টের পাচ্ছি, এবং রাত্রেবেলা আমার স্বপ্ন দোষ হয়। এটা কি আসলে সত্য যে পরীটা আমার সঙ্গে কিছু করার চেষ্টা করে? তখন সেই মেয়েটি বলল যে হ্যাঁ, ওইটা একটা মেয়ে জিন, এবং সে তোমার ক্ষতি করতে চায়, এবং ক্ষতি করার জন্যই হয়তো তোমার কাছে নিয়মিত আসে, এবং তোমার সঙ্গে লিপ্ত হতে চায় শারীরিক সম্পর্কে। এই জন্য হয়তো তোমাকে এতদিন বাগে পায়নি, কিন্তু আজকে যেভাবেই হোক তোমার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে এসেছিল, এবং ওর উদ্দেশ্য ছিল তোমাকে মেরে ফেলা। আমি না থাকলে তুমি আজকে মরে যেতে। অবশ্য তুমিও আমার জীবন বাঁচিয়েছ। ও বেশ শক্তিশালী ছিল, যার সঙ্গে আমি পেরে উঠছিলাম না, এবং তুমি আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছো। তোমাদের বাড়িটা বন্ধ দেওয়া, তোমাদের বাড়িতে কোনো জিন প্রবেশ করতে পারবে না। তুমি যেহেতু আমাকে নিয়ে এসেছো, সেহেতু আমি প্রবেশ করতে পেরেছি, এবং আমি তো কোনো খারাপ জিন না, আমি একটা মুসলিম জিন, এবং আমার বাবা হচ্ছে আমাদের মুসলিম কাবিলার একজন ইমাম, এবং তিনি আমাদের মুসলিম কাবিলার অনেক জিনদেরকে নামাজ পড়ান এবং কোরআনী এলেম দেন। এই জন্যই আমি এখানে ঢুকতে পেরেছি, এবং আমার এখানে কোনো সমস্যা হয়নি। আমি নিজেও এই বিষয়ে বেশ পারদর্শী। এই কথা শোনার পর তখন আমি বললাম যে সত্যি কথা আমার বিশ্বাস হচ্ছে না। আসলে আজকে থেকে আরো অনেক দিন আগের ঘটনা। আমার দাদা জানেন, তিনি ছোটবেলায় হচ্ছে গিয়ে আমাকে একটা জিনে আসর করেছিল, এবং সেই খারাপ জিনটা আমাকে নিয়ে যাওয়ার জন্য সবসময় উৎফুল্ল থাকতো,
এবং এক প্রকার নিয়েই যাবে এরকম একটা অবস্থা। তখন আমার দাদাজানের এক বন্ধু ছিলেন, সেই বন্ধু এসে সেই জিনটাকে বোতলবন্দি করে এবং তাকে আটকে ফেলে বোতলে। কিন্তু সে তো বোতলে বন্দি, সে কিভাবে আমার কাছে আসবে? সেই মুহূর্তে আহরিদ বলে ওঠে যে আসলে ও ছাড়া পেয়ে গিয়েছে এবং ও তোমার উপরে শত্রুতা বের করতে চায়। শুরুতে কিছুদিন তোমার সঙ্গে ও গোপনে শারীরিক সম্পর্ক করেছে এবং তখন ও যখন দেখেছে যে ওর ইচ্ছা মিটে গিয়েছে, তখন ও তোমাকে মেরে ফেলতে চায় এবং ওকে বন্দি করে রেখেছিলে, সেই কারণে ও বেশ রেগে আছে এবং রেগে থাকার কারণে ও তোমার ক্ষতি করতে চায়। সেজন্য ও তোমার কাছে এসে তোমাকে আজকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে ওই সময় আমি ওই পথ ধরে যাচ্ছিলাম এবং যখন দেখি যে ও তোমার উপর আক্রমণ করেছে এবং ওই গোত্রের জিনেদের ওপর আমাদেরও বিশেষ বিশেষ রাগ আছে, যখন আমি ওকে দেখতে পেলাম তখন ওর সঙ্গে আমি লড়াই করার চেষ্টা শুরু করি এবং এক পর্যায়ে ও আমাকে হারিয়ে দেয়। কিন্তু তখন তুমি সেখানে উপস্থিত হও এবং ওকে তুমি কয়েক দফা মেরে ওখান থেকে বিদায় করেছো। কিন্তু ও তোমার পিছু ছাড়বে না, ও তোমাকে যেভাবেই হোক ক্ষতি করার চেষ্টা করবে এবং তোমার আলটিমেটলি তোমাকে ক্ষতির চেষ্টা করবে, তোমাকে মেরেও ফেলতে পারে, এমনটা আমার মনে হয়। তখন আমি বললাম যে কি বলছো, সত্যি সত্যি এমনটা? তখন আমি আচমকা তুমি করে ফেলাই লজ্জা পেয়ে গেলাম, বললাম কি যে আপনি তো আমার থেকে অনেক বড়, তুমি করে বলে ফেললাম। সে তখন বললো তুমি আপনি কোনো বিষয় না, তুমি যে বয়সে আছো আমি হয়তো স্বাভাবিক পর্যায়ে তোমার থেকে 3-4 বছরের বড় হব, যদি তোমাদের বয়সের অনুপাত করা যায় সেই ক্ষেত্রে তুমি আমি কোনো বিষয় না, তুমি আমাকে তুমি করে বলতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো এবং আমিও তোমার জীবন বাঁচিয়েছি, সমান সমান। তবে তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ হচ্ছে সাবধানে না থাকলে তুমি বেশ বিপদে পড়বে। আর তুমি সাবধানে কিভাবে থাকবে, তুমি কালকে এই বিষয়ে তোমার দাদাজানের সঙ্গে কথা বলো। আমি তখন বললাম আমার দাদাজান তো অনেক আগেই মারা গিয়েছে, এখন আমি কার সঙ্গে কথা বলবো? মেয়েটি তখন বলল যে একটু বিপদে ফেলেছো বটে, তবে আচ্ছা ঠিক আছে, আমি যতদিন আছি তোমার কোনো সমস্যা হবে না, আমি দেখি কিছুদিন তোমার কাছে আসি, তারপর কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আজকে আমাকে যেতে হবে, আমার সত্যি খুব খারাপ লাগছে, ওর সঙ্গে লড়াই করে আমার সত্যি শরীর খুব খারাপ হয়ে গিয়েছে। আমি তখন বললাম যে আজকে তুমি যেও না, আজকে তুমি আমার এখানে থাকো এবং তোমার শরীরে কিছু জখম আছে, সেখানে আমি কিছু মলম লাগিয়ে দিই, আশা করি এটা ঠিক হয়ে যাবে। মেয়েটি তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই ঘুমাই, কারণ হচ্ছে আমার খুব খারাপ লাগছে, উড়ে যেতেও আমার ইচ্ছে করছে না, যাওয়ার পথে যদি ও আবার আক্রমণ করে তখন আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে আজকে আমি এখানেই ঘুমাই। তারপর আমি স্যাভলন এবং অ্যান্টিসেপটিক যা যা কিছু আছে সেগুলো আনলাম, এনে তার পায়ে এবং হাতে কিছু অংশ কেটে গিয়েছে সেখানে আমি ঠিকমতো লাগিয়ে দিলাম। সে আও উ করছিল এবং বলছিল যে খুব ব্যথা লাগছে। আমি তখন বললাম যে এটা আমার জন্য হয়েছে, আমি খুবই দুঃখিত। তারপর তার গোপন কিছু জায়গায় চোট লেগেছিল, আমি তখন বললাম যে এগুলো তুমি করে নাও। সে তখন বলল যে আমি পিঠের এখানে হাত দিব কিভাবে, তুমি এটা করে দাও। তারপর সে নিজেই তার পিঠে থাকা সেই চেনটা খুলতে বলল আমাকে। তার পিঠটা এত সুন্দর, আমি পিঠের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তার দিকে তাকিয়ে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, আর ওইটুকু বয়স আমার, তো ওই বয়সে আমি এরকম জিনিস দেখে ফেলেছি। তো আমি তখন সেটা লাগিয়ে দিয়ে বললাম আপনি বিশ্রাম করুন এবং তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলাম। সে সেখানে খাবার দাবার খেলো এবং পরদিন সকালবেলা ফজরের আজানের আগে উঠে দেখলাম কি যে সে সেখানে নেই। আমি ওখানে থাকা একটা সোফা ছিল, সেই সোফার উপরে ঘুমিয়ে পড়লাম, আর কি একটা বেঞ্চ জাতীয় সোফা, সেটার উপর শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাকে দেখতে পাইনি। তখন আমি তাকে কেন যেন মিস করতে শুরু করলাম, কারণ এত সুন্দর একটা মেয়ে যে কিনা আমার ঘরে ছিল, তার শরীরের ঘ্রাণ তখন পর্যন্ত ঘরের ভিতরে লেগেছিল। আমি ঘুম থেকে উঠে দেখলাম তার শরীরের যে ওড়নাটা সে পরে, সে ওড়নাটা সে ফেলে রেখে গেছে। ওড়নাটা হাতে তুলে নিতেই তার সুন্দর ঘ্রাণটা আমার নাকে ভেসে আসলো। আমি নাকের কাছে ধরলাম, এত সুন্দর লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তারপর সকালবেলা উঠে সারাদিন আমার এরকম ভাবে কেটে গেল, স্কুল, কোচিং, পড়াশোনা, এটা সেটা দিয়ে সারাদিন প্রায় কেটে গেল। তো আমার কেন যেন বারবার মেয়েটির কথা মনে হচ্ছিল, আজকে কি মেয়েটি এখানে আসবে সেটা আমি বারবার ভাবছিলাম। যখন আমি ভাবলাম যে আজকে গিয়ে একটু এখানে বসি, তখন বেশি রাত ছিল না, 8টা-9টা হবে, সেখানে গিয়ে বসে আছি। ওই মুহূর্তে আমি খেয়াল করলাম একটা আলো আমার টেবিলের উপর, মানে যেখানে আমি বসে মাচার পর বসে থাকি ঠিক সেখানে আসলো, এসে বসলো এবং চারিদিকে একটা সুঘ্রাণে ভরে গেল। আমি তখন দেখলাম কি যে আমার পাশে আইম বসে আছে। আমি তখন বললাম যে তুমি এখানে? সে বললো কি যে আমি না তোমাকে এখানে আসতে নিষেধ করেছি, এত রাত্রে এখানে কেন এসেছো? তুমি রাত্রেবেলা কখনো ঘর থেকে বের হবে না, ঠিক আছে? আর এরকম থাকলে কিন্তু তোমাকে ওই জিনটা আবার তোমার ক্ষতি করবে। তখন আমি বললাম যে হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু তাতে কি করা যায়? আমি বারবার করে চাচ্ছিলাম যেন মেয়েটা আমার আশেপাশে থাকে, কারণ তাকে আমি তো পছন্দ করে ফেলেছিলাম এবং তাকে রাখার জন্য যতটুকু বোকা বানানো যায়। আমি তখন তাকে বললাম যে তুমি আমার আশেপাশে আছো, এটা ও দেখলে হয়তো আমার কোনো ক্ষতি করবে না, তুমি এখন থেকে প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে এসো, আমি তোমার আশেপাশে থেকে তোমার সঙ্গে ঘুরবো।
ও তখন বললো, আমার তো খেয়ে কাজ নেই, আমি তোমাকে পাহারা দিয়ে বেড়াবো। তারপর ও আমার সঙ্গে সেখানে বসে গল্প করতে শুরু করলো। বেশ খানিকক্ষণ আমি এবং ও গল্প করলাম, এবং ও তখন বলল যে তুমি বেশ মজার কথা বলো, এরকম মজার কথা আমি কখনো শুনি নাই, তুমি এরকম মজার কথা কিভাবে বলো। আমি একটু রসিক ধরনের ছিলাম, সে সঙ্গে একটু রোমান্টিকও ছিলাম। ওকে বারবার ফ্ল্যাট করতাম, ওকে বলতাম যে তুমি খুব সুন্দর, এত সুন্দর কি কেন তুমি, তোমার চোখগুলো এত সুন্দর, হ্যান ত্যান, এই সমস্ত কথাবার্তা তখন আমি বলতে শুরু করতাম। তো ও প্রত্যেকদিন এসে আমাকে বলতো যে তুমি খুব মজা করে কথা বলো, তোমার কথাগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আমাদের জিনের জগতে এরকম এন্টারটেইন করার মতো কেউ নেই, অথবা কারোর সঙ্গে আমি মিশিও না। তবে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এটার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমাকে না চিনে ওইখানে ফেলে রেখে আসতে পারতে, তাতে হয়তো আমার ক্ষতি হতো, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু এই সব জিনিস থেকে নিরাপদে থাকবা। আমার আব্বাজানকে তোমার কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি একটি তাবিজ তোমাকে দেবেন, সেই তাবিজটা তুমি তোমার কাছে সবসময় রাখবা, এবং এটা থাকলে তোমার কোনো সমস্যা হবে না। ততদিনে তার সঙ্গে আমার পরিচয়ের প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সে আমাকে বলেছে যে সে আমাদের ওইখানে গিয়ে আমাকে একটা তাবিজ এনে দিবে, এবং ওরা যেখানে থাকে, এবং ওর আব্বা ওইখানের একজন মুয়াজ্জিম, ইমাম সাহেব, যিনি কিনা ওইখানে নামাজ পড়ান এবং সমস্ত কিছু করান। আমার কথা যখন ও বলল, তখন আমাকে নাকি ওইখানে নিয়ে যেতে বলেছে, এবং বলেছে যে ওকে এখানে নিয়ে আসিস, ওকে একটা ভালো তাবিজ দিয়ে দিব, সেই তাবিজটা পড়লে ওই খারাপ এবং দুষ্টু জিনটা ওর আশেপাশে আর আসতে পারবে না। ততদিনে ওর সঙ্গে 1 সপ্তাহ আমি কথা বলে ফেলেছি, এবং ও প্রত্যেকদিন আসতো, আমি এবং ও মাচার ওখানে বসে গল্প করতাম। তো বেশ কয়েকদিন মাচার ওখানে বসে গল্প করেছি, এবং এই কারণে আমার আব্বাজান দেখে ফেলেছেন বিষয়টা, এবং তিনি বলেন যে তুই এই রাত্রেবেলা ওইখানে বসে বসে কি করিস, মোবাইল টিপিস আর ইয়ে করিস, সামনে যে তোর এসএসসি পরীক্ষা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই, তোর কি পড়াশোনা করা লাগবে না, তুই কিসের জন্য এখানে গিয়ে বসে থাকিস, এরকম করে অনেক বকাবকি করলো। তখন আমি চিন্তা করলাম যে সেটাই তো, আমি ওইখানে গিয়ে কথা বলি কিসের জন্য, আমি তো আইএমকে এখানে ডেকে কথা বলতে পারি, অথবা এখানে আমার ঘরের ভিতরেই আমি পড়তে বসবো, তখন ও এসে কথা বলবে, আমরা আমাদের ঘরের ভিতরে তো কথা বলতে পারি, বাইরে এরকম রাত জেগে তারপরে বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে পারি না। আব্বাজান নিজে আমার উপর তদন্ত কি করে। তখন আমি চিন্তা করলাম যে আজকে আসলে আইএমকে বলবো যে ঘরের ভিতরে আসতে, যদি সে রাজি না হয় তাহলে আর কি করার। ওই দিনকে আমি সেখানে গিয়ে বসলাম, আব্বাজানের বকা শোনার পরেও সেখানে গিয়ে আমি আইএমের জন্য অপেক্ষা করছিলাম। বেশ খানিক্ষণ পর আইএম সেখানে আসলো, এসে বলল, তুমি আজকে ওইখানে বসে আছো? আমি তখন বললাম যে আচ্ছা, আমি যদি এখান থেকে ঘরে চলে যাই তাহলে কি তুমি আর আসবে না? আমি তো এখানে আসি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, আর তুমি খুব ভালো একটা মেয়ে। একথা বলতেই সে বলল, ও আচ্ছা এই ব্যাপারটা, হলে ঠিক আছে, আমি তাহলে আর কালকে থেকে আসবো না এখানেও। আমি তখন বললাম যে না 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 না, তুমি আইসো, তুমি আসলে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে। তাছাড়া তুমি আমাকে বলেছো না তোমাদের বাড়িতে নিয়ে যাবে, তো সেটা নিয়ে যাচ্ছ না কিসের জন্য? তো বেশ খানিক্ষণ পর এদিকে ওদিকে তাকিয়ে ছলনা করে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, তাহলে তুমি চলো ঘরে চলো, তুমি যেহেতু বললে যে ঘরে গিয়ে কথা বলবে, চলো কি কথা বলবে। ও আমাকে ঘরে নিয়ে আসলো, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ও এবং আমি ঘরের ভিতরে চলে আসলাম। ও তখন বললো, এটা ম্যাজিক, আমরা এটা করতে পারি, এবং জিনেদের এরকম অনেক ভালো ভালো ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে আমরা অনেক কিছু করতে পারি। একথা বলতেই আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, এখন তুমি এখানে বসো, কিছুক্ষণ বসে থাকো, আমার একটু পড়া আছে, আমি পড়াটা শেষ করি, কালকের কোচিংয়ের পড়া দিতে হবে। এই 1 সপ্তাহ তোমার সঙ্গে গল্প করতে করতে সত্যি আমার না পড়া দেওয়াই হয়নি। ও তখন বললো, তোমার কালকে পড়া কি কি পরীক্ষা তুমি বলো, আমি তোমাকে হেল্প করবো সব বিষয়ে। আমি তখন বললাম যে এই। ও তখন দেখে বলল, এই জিনিসগুলো আমি তোমাকে দেখাবো কালকে, কিন্তু অদৃশ্য হয়ে, কেউ দেখতে পারবে না, যেমন তোমার ঘরে প্রত্যেকদিন আমি আসবো, তোমার আশেপাশে থাকবো, কেউ দেখতে পারবে না, কালকে থেকে দেখো। আমি বিষয়টা শুনে খুব খুশি হয়ে গেলাম, বললাম সত্যি কি তাই হবে? ও তখন বললো, হ্যাঁ শোনো, আজকে আব্বা বাড়িতে নেই, আমি আজকে তোমাকে নিয়ে যেতে পারছি না, আমি তোমাকে কয়েকদিন পরে নিয়ে যাবো, ঠিক আছে? আর চলো কালকে মজা হবে, তোমার স্কুলে দেখা হয়ে যাবে, কোচিংও দেখা হয়ে যাবে, আর এই সমস্ত জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, তোমাদের এখানকার এই বিষয়গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, কালকে তোমার সঙ্গে আমি সকালবেলা দেখা হবে, ঠিক আছে? তাই বলে প্রায় ফজরের আজানের খানিকক্ষণ আগে অনেকক্ষণ গল্প গুজব করার পরও চলে গেল। পরের দিন আমি কোচিংয়ে পরীক্ষা ছিল আমার, তো সেই পরীক্ষা আমি যখন দিতে গেলাম, ও সকালবেলা আমার সাথে স্কুলে গেল, এবং স্কুলে গিয়ে আমার সমস্ত কিছু দেখেছে, স্কুল কিভাবে চলে, আমার পাশে বসে ক্লাস পর্যন্ত করেছে, অথচ কেউ টের পায়নি। আমার এক বন্ধু ছিল, সে বলছিল যে আচ্ছা আশেপাশে এরকম সুন্দর ঘ্রাণ থেকে আসছে। আমি বললাম, ঘ্রাণ আমার কাছ থেকে আসছে, আমি খুব সুন্দর একটা পারফিউম দিয়েছি। ও তখন আমার সেই ঘামওয়ালা শার্ট শুকতে লাগলো, বললো, ধুর শালা, তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে, ঘ্রাণ থেকে। তো আমি তখন বললাম যে ভালো মতো এই দিকটা শুকে দেখ, সুন্দর ঘ্রাণ না? ও তখন বললো যে হ্যাঁ। আমি বললাম আমার ব্যাগ থেকে আসছে। ও আমার পাশে বসেছিল,
আইম তখন এত পরিমাণ জোরে জোরে হাসতে লাগলো, কিন্তু কেউ নাকি শুনতে পাচ্ছিল না, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম। ওর হাসি, ওর চাহনি, সমস্ত কিছু এত সুন্দর ছিল। সব থেকে বড় কথা হচ্ছে ওকে দেখতে আমার থেকে অনেক বড় লাগে, 6 ফুটের মতো লম্বা, এবং তার বডি ফিটনেস একদম খুব বড় মেয়েদের মতো। কিন্তু যেন আমার ওর সঙ্গে মিশতে ভালো লাগতো, আমার সঙ্গে এমনভাবে কথা বলতো। সিনিয়র আপুর সঙ্গে যদি প্রেম হয় সেটাও তো এরকমই হতো। আমি এরকম চিন্তা করতে শুরু করলাম। আইমের সঙ্গে ততদিন আমার দেখা হওয়ার অনেকদিন হয়ে গিয়েছে। ও আমার সাথে ক্লাস করলো, এবং বিকেলবেলা সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন ওইখানে কোচিংয়ে পরীক্ষা দিতে গেলাম, ও আমাকে সম্পূর্ণ বই খুলে দিল, এবং বই না কেউ দেখতে পাচ্ছিল না, আমি সম্পূর্ণ বই খুলে লিখলাম, এবং ওই পরীক্ষায় আমি সব থেকে ভালো রেজাল্ট করলাম। আমি কখনো ভালো রেজাল্ট করতাম না, মানে বলতে গেলে পড়াশোনা একদম ফাঁকিবাজ আর কি, কিন্তু আইএমের জন্য ওই পরীক্ষায় আমি ফার্স্ট হলাম। এবং এটা ছিল আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, যে আমার সঙ্গে একটা পরী আছে এবং যে আমাকে সব বিষয়ে হেল্প করে। এরকম করে আইএমের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো কাটতে শুরু করলো, এবং মাঝখানে বেশ কয়েকদিন সময় কেটে গেল। এর মাঝখানে ওর সঙ্গে বিভিন্ন গল্প করা, প্রায় সারা রাত জেগে আমি গল্প করতাম ওর সঙ্গে, এবং দিনে স্কুলে গিয়ে এরকম ঝিমাতাম, শুধু কোচিংয়ে গিয়ে এরকম ঝিমাতাম। পরীক্ষার সময় আসলে বেশ আনন্দ হতো, ও আমাকে সমস্ত বিষয়ে হেল্প করতো। এরকম করে ওর সঙ্গে প্রায় 1 থেকে 1.5 মাস আমার সময় কাটে, এবং প্রায় প্রত্যেকদিন রাত্রে জেগে গল্প করতাম বলে আমার চোখে নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। ও আমাকে বললো, তোমার শরীর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এরকমভাবে করছো। আমি তখন বললাম, তোমার জন্যই তো, কারণ তোমাকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না। তো সেই রাতটা ছিল আমার জন্য সব থেকে শ্রেষ্ঠতম এবং সব থেকে সুন্দর রাত। ও আমার বাসায় আসলো, প্রায় 2 দিন আসে না। এই 2 দিন জন্য আমার মরণের মতো অবস্থা হয়ে গিয়েছিল। আমি তখন আইএমকে বললাম, আচ্ছা তুমি 2 দিন কেন আসনি? মানে এক প্রকার রাগ ছাড়তে লাগলাম। ও তখন বললো, কেন? আমি না আসলে তোমার কি হবে? তখন আমি বললাম যে অনেক কিছু হবে, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না, তুমি জানো না? ও তখন বললো, আমারও একটু ভালো লাগে না তোমাকে ছাড়া, সবসময় তোমার কথা মনে পড়ে, সেই শুরুর দিন থেকেই তো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আর তোমার এখনো হয়েছে সেটা? আমি বললাম, মানে? ও তখন বললো যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো, আমি জানি। এতদিন ধরে দেখছিলাম যে তুমি আমার জন্য কি কি করতে পারো, দেখি তুমি আমার জন্য একদম পাগল, এই জন্য আমি তোমাকে এখন জানিয়ে দিলাম। তো আচমকা এই ঘটনাটা ঘটে গেল। সাধারণত ভালোবাসার কথাগুলো আনুষ্ঠানিকভাবে অনেক সময় হয়ে থাকে ফর্মালি প্রপোজ করা, কিন্তু আমাদের ভালোবাসা এরকমভাবেই শুরু হয়। আমার বয়স মাত্র 16+, 17তে পড়বে, আর তার বয়স কত, 110 বছর। সেদিকে চিন্তা করতে গেলে সে কিন্তু আমার সিনিয়র, আমার থেকে অনেকটা বড়। সে যখন আমাকে জড়িয়ে ধরে যেন আমি তার পুরো শরীরের ভিতরে ঢুকে যাই, এবং ও আমাকে বলে, তুমি এখন ছোট, কিন্তু আর কিছুদিন পরে তো যুবক হবে, পরিপূর্ণ যুবক হবে। ওই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমিও অনেক লম্বা, আমি ততদিনে প্রায় 5 ফুট 8 ইঞ্চি হয়ে গিয়েছিলাম। আমার তো আরো গ্রোথের বয়স আছে, এবং আরো আমিও লম্বা হব। ও আমাকে সেটাই বলতো। ও বলতো যে তোমাকে দেখতে বেটা বেটাই লাগে, অনেকটা বড় হয়ে গিয়েছো, লম্বা হয়ে গিয়েছো, আরো লম্বা হবা, তখন আমরা সমান সমান হয়ে যাব। আমাকে এই কথা বলতো। তো ওই দিনকে আমার প্রেমের সম্পর্ক শুরু হলো, এবং আমি ওকে সত্যি জড়ায় ধরলাম। জড়ায় ধরার আগে ওকে বললাম যে আমি তোমাকে জড়ায় ধরবো, যদি তুমি কিছু মনে করো। ও তখন বললো, একদমই না। ও যখন আমাকে জড়িয়ে ধরলো, ওর বুকের সঙ্গে যেন মিশে যাচ্ছিলাম, একদম ভিতরে ঢুকে যাচ্ছিলাম, এরকমটাই মনে হচ্ছিল, কারণ ওর শরীরটা আমার থেকে বড়, এবং একদম বড় মানুষের শরীরের মতো। ও আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেলো। আমি তখন বললাম, আমি ঠোঁটে চুমু খাবো। ও তখন বললো, না, একদম এরকমটা করা যাবে না, আগে সময় যাক তারপর। তো ওদিনকে ওরকম আমার সঙ্গে ছিল, এবং আমার সঙ্গে গল্প করতে শুরু করলো। ওই দিনকে সারা রাত ওর কলের মাথা থেকে আমি গল্প শুরু করলাম, এবং আমাদের প্রেমের সম্পর্ক এখান থেকেই শুরু হলো। এর কিছুদিন পরে মূলত হচ্ছে আব্বা টের পেয়ে গেল যে আমি রাত্রে জেগে গিড়গিড় করি ঘরের ভিতরে। কি বিড়বিড় করি সেটা শোনার জন্য আব্বা ঘরের ভিতরে আসলো দিনকে। আমি তখন আইএমকে বললাম, আইএম তুমি পালাও। ও তখন বললো, পালানো লাগবে না, তুমি দরজা খোলো, তখন আব্বা আমাকে দেখতে পারবে না। তখন আমি দরজা খুললাম। দরজা খুলে বললাম যে কি ব্যাপার আব্বা? তখন আব্বা বললো যে তুই কি করছিস ঘরের ভিতরে? কোনো শব্দ আসছিল ঘরের ভিতর থেকে, মনে হচ্ছে অন্য কারোর সঙ্গে কথা বলছিস। আমি বললাম, না আব্বা, পড়তেছি। তো বই খোলা দেখে আব্বা মনে মনে ভাবলো সত্যি সত্যি পড়তেছি। ওর আইএমের কাছে যাওয়ার পর আইএম বললো কি যে তুমি যে ফাজিল আছো, তুমি প্রেম করছো ঘরের ভিতরে বসে বসে, তোমার প্রেমিকা তোমার পাশে বসে আছে, তুমি তোমার আব্বাকে বলছো তুমি বই পড়ছো, তাই না? ফাজিল একটা, কালকে থেকে ভালো মতো পড়াশোনা করবে, পড়াশোনা না করলে তুমি তো একদম ডাব্বা খাবা। তাই বলে ওদিন থেকে আমাকে শাসন করতে শুরু করলো যে পড়াশোনা না করলেও নাকি আসবে না। তো যাই হোক, ওদিন থেকে আমরা বেশি রাত পর্যন্ত জেগে কথা বলতাম না। আমি রাত্রে জেগে কখনো পড়িনি, তবে আইম 12টা-1টা পর্যন্ত আমার সঙ্গে থাকতো, এবং আমি ওর বুকের সঙ্গে লেগে ঘুমিয়ে থাকতাম। আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখান থেকে চলে যেত। এরকম করে ওর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা শুরু হলো। বেশ কিছুদিন পর ও আমাকে বলল যে থাক, এখন আর তাবিজ তুবিজ নিতে হবে না, কারণ হচ্ছে এখন তো তুমি আমার হয়ে গিয়েছ,
তবুও তুমি রাত বেরাত এদিকে ওদিকে থাকো, আমি অনেকদিন আসতে পারি না, ওটা সমস্যা হবে না, চলো তোমাকে তাবিজটা আমি এনে দিই। তারপর আমি এবং আইম সিদ্ধান্ত নিলাম যে 2 দিন পরে আমি ওইখানে যাব। ওর যে আব্বা হুজুর আছেন, সে আব্বা হুজুর আমাকে একটা তাবিজ দিবেন, সেই তাবিজটা পরে থাকলে কোনো সমস্যা হবে না। তারপর আমি ওই দিনকে রাত্রেবেলা ওর জন্য অপেক্ষা করছিলাম বেশ রাত পর্যন্ত। তো ওই দিনকে ও আসলো, রাত তখন 1টা হবে, আমি শুয়েছিলাম, ও তখন আসলো। মাঝে মধ্যে ও আসে না, অ্যাবসেন্ট থাকে, তখন আমার খুব খারাপ লাগে একা একা শুতে। ও তখন আমাকে বললো চলো। তারপর ওর সঙ্গে আমি গেলাম এবং যাওয়ার পর ও আমাকে নিয়ে গেল যে ওদের বাড়িতে। ওদের বাড়িটা ছিল বেশ অদ্ভুত, কাঠ দিয়ে তৈরি এবং আশেপাশের মসজিদগুলো বেশ অদ্ভুত। তো ওর আব্বার সঙ্গে দেখা হলো, ওর আব্বা একটা জুব্বা পরা ছিল, মুখে সাদা দাড়ি এবং বেশ খানিকটা বড় আর কি, প্রায় 6.5 ফুট 7 ফুটের মতো লম্বা হবে। তিনি আমাকে দেখে বলল যে এই ছেলে, ও তো বেশ ভালো দেখে মনে হচ্ছে, তুমি নামাজ পড়ো? আমি বললাম যে জি জি আঙ্কেল, আমি নামাজ পড়ি। তো এই কথা শোনার পর আমাকে বললেন কি যে এই তাবিজটা তুমি তোমার হাতে সবসময় রাখবে, এটা তোমাকে সবকিছু থেকে রক্ষা করবে। আর ওই গোত্রের জিনেদের সঙ্গে আমাদের সবসময় শত্রুতা আছে এবং ওরা আমাদেরকে খারাপভাবে নিতে চায় এবং আমাদের ক্ষতি করতে চায় সবসময়। ও তোমার পিছনেও পড়েছিল, তবে আমার মেয়ে তোমার কথা সমস্ত কিছু বলেছে এবং আরেকটা কথাও বলেছে, সেটা হচ্ছে তুমি ওর সঙ্গে ভালোবাসার সম্পর্কে আছো। তবে শোনো বাবা, এটা হচ্ছে এক ধরনের জিনার সম্পর্ক। আমি যদি ইমাম এবং আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে, আমার মেয়ে বড় হয়েছে, সেহেতু আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। সেহেতু তুমি যদি চাও আমার মেয়েকে বিয়ে করতে, আমি সেটাতে রাজি আছি, কিন্তু এরকম জিনার সম্পর্কে তোমরা থেকো না এবং তোমরা বিয়ে করে নাও। এই কথা শোনার পর তখন আমি বললাম যে আঙ্কেল, আমার তো বয়স মাত্র 17 বছর, আমি এখন বিয়ে করবো কিভাবে? ও তখন বললো যে সমস্যা কি, তুমি বিয়ে করো, আমাকে এখনই বিয়ে করো, আমি রাজি আছি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর ওর বাবা এবং আরো 2জন জিনের উপস্থিতিতে সেখানে আমাদেরকে বিয়ে পড়ানো হলো এবং আমি কাবিন করে ওকে কলমা পড়ে বিয়ে শাদী করলাম আর কি। বিয়ে করার পরে ওইখানে ওই রাত্রেবেলা আমার ওর সঙ্গে বাসর করার জন্য সমস্ত কিছু সাজানো হলো এবং ওদের বাড়িতেই। ওদের বাড়িটা বেশ সুন্দর ছিল এবং চারিদিকে ঘেরা, কাঠ দিয়ে তৈরি, চারিপাশে প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরা এবং জিনের জগতেই প্রথমবার আসা এবং এখানে এসে যেরকমটা হবে আমি ভাবতে পারিনি। তারপর সে আমাকে ঘরের ভিতর ঢুকালো বাসর রাত করার জন্য। বাসর ঘরটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল এবং এত সুন্দর ঘ্রাণ আসছিল এবং সেই রাতে প্রথমবারের মতো তার সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এটা আমার জন্য স্বপ্ন ছিল এবং কল্পনা ছিল নাকি অন্য কিছু করেছি আমি বলতে পারবো না, তবে এটা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রাত ছিল যে রাতে আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হই এবং এটা আমি এই পরিমাণ আনন্দ আমি জীবনে কোনোদিন পাইনি, যা কিনা আমার জীবনের একটা অন্য বড় অধ্যায় ছিল। ও আমাকে ভীষণ ভালোবাসে এবং তারপর ওই দিনকে সারা রাত এরকমভাবে কেটে গেল এবং আমি ওর বুকের উপর মাথা রেখে ঘুমাতে লাগলাম এবং ওইখান থেকে প্রায় 2 দিন পরে আমি বাড়িতে ফিরলাম। এই 2 দিন আমাকে বাড়িতে ছাগল খোঁজা হয়েছে যে আমি কোথায় গিয়েছি, কাকেও কিছু না বলে হারিয়ে গিয়েছি এরকমটা। তো ও তখন আমাকে বললো যে তোমাকে এখানে ফিরিয়ে দেওয়া যাওয়া উচিত ছিল, অবশ্য আমাদের বিবাহের রাত এবং বিবাহের পরের রাত আমরা ওইখানে থাকবো, সেটাই স্বাভাবিক বিষয়, আমি তোমাকে ছাড়তে চাইনি, তবে এখন থেকে আমি তোমার সঙ্গে এখানে একদম বৈধভাবেই ঘুমাবো এবং তোমার সঙ্গেই থাকবো। আমি তখন বেশ খুশি হয়ে গেলাম, কারণ ততক্ষণ আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি তখন তাকে বললাম যে চলো ভেতরে চলো। তারপর ওরকম করে আমার সময় কাটতে শুরু করলো। বেশি দিন আগের ঘটনা না, আজকে থেকে প্রায় 6 মাস আগে আমরা বিয়ে করেছি এবং আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকি। আমার হাতে যে তাবিজটা আছে, সেই তাবিজটা আমাকে সবসময় সেই শয়তান কুফরি জিনটার হাত থেকে রক্ষা করে এবং সব থেকে বড় কথা, আমি যাকে ভালোবেসেছি, যাকে বিয়ে করেছি, সে একজন পরী এবং সে আমার আশেপাশে সবসময় থাকে। এই ঘটনা আমার পরিবারের কেউ কিংবা আশেপাশের পরিবারের কেউ জানে না, আমি এবং আপনারা জানেন। আমি এই ঘটনাটি ইমরান ভাইয়ের চ্যানেলে পাঠানোর আগে আমার স্ত্রীর কাছে মানে আইএমের কাছে শুনেছি যে আমি ঘটনাটি পাঠাবো কিনা। সে তখন আমাকে এনশিওর করেছে যে আমাকে হচ্ছে গিয়ে যেন আমার পরিচয় গোপন রেখে আমাকে যেন বলা হয় এবং পাঠানো হয়, যেন আমি আমাদের যে পরিচয় আছে বা আমার নাম এটা জানুক সবাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঠিকানা কোথায় থাকি এই জিনিসগুলো গোপন রেখে তারপর বলতে হয়েছে। তো সেহেতু আমি আমার পরিচয় এবং সমস্ত কিছু গোপন রেখে আমি সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আহসাব আমাকে কিছু প্রশ্ন করেছে, বিশেষ করে আমার নাম হচ্ছে ইমরান, আমার বয়স 30, আমি ঢাকাতে থাকি, এটা অনেকেই জানেন এবং সে আমাকে প্রশ্নগুলো করেছে। আর অনেক শ্রোতারই প্রশ্ন ছিল যে আমার বয়স কত, আমি কোথায় থাকি, আমি জিনকে দেখেছি কিনা কখনো। তো ওর প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি। আমার বয়স হচ্ছে 30, আমি বর্তমানে ঢাকাতে থাকি এবং আমি জিনের দেখা পেয়েছিলাম 2017 সালে। তখন আমি গ্রামে একটা কাজে এসেছিলাম এবং আমি যেখানটায় থাকতাম সেখানটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল।
আমরা যেহেতু অনেক বছর গ্রামে থাকা হয়নি, তো আমাদের সেই বাড়িটা প্রায় 17 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। তো সেই বাড়িতে একটি জিনের বসবাস ছিল আর কি। তো সেই বাড়িটা বলা বাহুল্য যে আমাদের বাড়িটা একদম একটা ফাঁকা মাঠের মধ্যে, মানে একদম একটা পাড়ার শেষ মাথায়, এবং আশেপাশে কোনো বাড়িঘর তো তখন ছিল না। তো সেখানে আমি কিছুদিন অবস্থান করি আমার কিছু কাজের জন্য। তো ওইখান থেকে মূলত আমি সেই জিনটা দেখা পাই, যে জিনটা আমাকে সর্বপ্রথম আমাকে হচ্ছে তাদের দেশে নিয়ে যায় এবং আমার বন্ধু হয়। এবং সেখানে যাওয়ার পর আমি তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে সেই জিনেদের সঙ্গে, এবং তাদের সঙ্গে আমি চাইলেই দেখা করতে পারি না। তারা যখন আমার কাছে আসে, বছরে 1-2 বার আসে এবং আমাকে আমন্ত্রণ জানায় তাদের ওখানে যাওয়ার জন্য। এবং কিছু পুরি ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, তাদের সঙ্গে আমি নিয়মিত গল্প করি, মাঝে মধ্যে আসে আমার সঙ্গে দেখা করতে। বিশেষ করে একজন আছে আমার কণ্ঠের খুব ফ্যান, সে আমার সঙ্গে কথা বলে এবং আমার চ্যানেল বা এই বিষয় সম্পর্কে সকলে জানে যে আমার লাখ লাখ শ্রোতা আছে। তো এই হচ্ছে আমার প্রশ্নের উত্তরগুলো। তো আমার কাছে প্রশ্ন থাকবে যে আপনারা দয়া করে আমাকে এই বিষয়গুলো বিরক্ত করবেন না, যে কখনো আমি কি করি, কোথায় থাকি, অথবা আমার সঙ্গে জিন আছে কিনা, বা সেই জিনটা আমি কোনো কিছু করতে পারি কিনা, এই জিনিসগুলো বলবেন না দয়া করে, কারণ জিনেরা এগুলো পছন্দ করে না। যদিও তারা আমাকে সবসময় বলতে নিষেধ করে যে আমার সঙ্গে কি আছে বা কারা আছে, তেমন অনেকগুলো জিন বন্ধু আছে, অনেকেই আছে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। তো এই ঘটনাটি এই পর্যন্তই ছিল, আহসাবের জীবনের ঘটনা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।